সমগ্র ভারতবর্ষের ইতিহাস পরিবর্তনের জন্য কালের সাক্ষী হয়ে যে স্থানটি কু অথবা সুপরিচিত, তার নাম মুর্শিদাবাদ। বিশ্বাসঘাতকতা আর রক্তাক্ত অতীতের এক নগরী এই মুর্শিদাবাদের খোশবাগ। জায়গাটার নাম খোশবাগ। এখানে শুধু নবাব এবং আলীবর্দী খানা তার পরিবারের সকলের কবর রয়েছে এখানে। আমরা আস্তে আস্তে দেখব কবরগুলো। এক বিশাল উপমহাদেশ খণ্ড বিখণ্ড হবার শুরুটা হয়েছিল এখান থেকেই। তাই বোধহয় মুসলিম প্রধান এই অঞ্চলটিকে সবাই এড়িয়ে চলতে চায় নিষ্ঠুর ইতিহাসকে। একে একে আমরা আমাদের গাইডের কাছ থেকে কবরগুলোর ইতিহাস জেনে নেব। এনারা হচ্ছেন সিরাজদৌল্লা যখন পলাশীর যুদ্ধে পরাজিত হলেন, তখন তিনি দ্রুত গতিসম্পন্ন উটের পিঠে করে কালকে যেখানে আড্ডা মারলেন মনসুরগঞ্জ প্রাসাদ বা হিরাঝিল, প্রকৃত নাম লালকুটিতে উপনীত হলেন। এবং তিনি তার পোশাক পরিচ্ছদ চেঞ্জ করলেন, কিন্তু জুতো খুলতে ভুলে গিয়েছিলেন, আপনারা জানেন। এবং ভগবানগোলা মতান্তরে মালদার অপর পারে যে রাজমহল ঘাট পারাপারের সময় মাঝি ভাই তাকে চিনতে পারেন, এবং চিনার পর মির্জাফরের বড় ছেলে মিলনের হাতে তাকে তুলে দেওয়া হয়। তারপরে তাকে বাঘকে যেভাবে খাঁচায় বন্ধ করে আনা হয়, সেইভাবে এনে তাকে হিরাঝিল মতান্তরে মির্জাফরের বাড়িতে বন্দি করে রাখা হয়। তারপর বিচার হয়। বিচারের পর আপনারা হয়তো জানেন যে মির্জাফর চেয়েছিলেন সিরাজদৌল্লাকে প্রাণে বিনাশ না করা হোক, মানে বাঁচিয়ে রাখা হোক, জেলে থাক, কিন্তু এই বলে রায় হয়ে গেল। বাকি সবাই বলছেন মেরে দেন, কিন্তু মির্জাফর মারতে কিন্তু নিষেধ করেছিলেন, এটা ইতিহাসে আছে। মির্জাফর বিশ্রামে গেলেন। মির্জাফরের বড় ছেলে মিরন দেখলেন আজকে যদি সিরাজদৌল্লা বেঁচে থাকে, তাহলে যদি কোনো কারণে সেল থেকে বেরিয়ে যায়, জেল থেকে, তাহলে তো আমাদের গর্দনও থাকবে না, নবাব হওয়া হবে না। সুতরাং তিনি মোহাম্মদী বেগকে তলব করলেন যে তুমি সিরাজকে হত্যা করো। তো মোহাম্মদী বেগ বলছেন, এই কি বলছেন হুজুর, আমি তার নমক খেয়েছি, এই নাও আশরফি, মানে সোনার তাকে টাকা কিছু দেওয়া হলো, সে গিয়ে সিরাজকে হত্যা করেছিলেন। এটা হত্যার ইতিহাস আমরা জানি। তারপর নগর পরিক্রমের পর এখানে তার কবর আমরা দেখাবো। কিন্তু তাকে যে ধরে দিয়েছিল সেই দানিশা ফকিরের সমাধি, স্যার ক্যামেরাটা ওইদিকে ঘোরাবেন, এবং তিনি সপরিবারে সেকালে মির্জাফরের বাড়িতে অবস্থিত। তিনি যখন বললেন আমার 1001 টাকা নাকি তাকে তখনকার দিনে দেওয়া হবে, প্রাপ্যটা দেওয়া হবে, তখন নাকি রবার্ট ক্লাইভ তাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আজকে অর্থলোভে তুই তোর দেশের নবাবকে ধরিয়ে দিয়েছিস, অদূর ভবিষ্যতে যদি তোকে কেউ বেশি অর্থ প্রদান করে তাহলে তুই আমাকেও ধরিয়ে দিবি। সুতরাং তাদের গুলি করে হত্যা করা হয়েছিল সপরিবারে, তারপর তাদেরকে এখানে সমাধিস্থ করা হয়। যখন সুদূর বাংলাদেশ থেকে তার নিকট আত্মীয় পরিজন আমির ওমর হয়, দেখুন উঁচু কিছু কবর রয়েছে, বাচ্চা শিশুও ছিল তাদের মধ্যে দেখা যাচ্ছে এখানে। তারা যখন মির্জাফরের প্রাসাদে উপস্থিত হলেন, তখন মির্জাফরের বড় ছেলে মিরান বললেন আপনারা বহু দূরাগত ক্লান্ত অবসন্ন, সুতরাং আপনারা সান্ধান করে পরিষ্কার পরিচ্ছন্ন হন, আপনাদের খাদ্যের বন্দোবস্ত করা হচ্ছে। এই বলে সেদিন রাতে তাদের খাবারে নাকি জহর মানে বিষ মিশিয়ে দিয়ে হত্যা করা হয়েছিল। মজার ব্যাপার, সিরাজদৌল্লার মানে পাশে দাঁড়ানোর জন্য যারা এসেছিলেন সেদিন তাদের পাশে দাঁড়ানোর কেউ ছিল না। তাহলে এদেরকে কেন মেরে দেওয়া হয়েছিল? কারণ এরা যদি বেঁচে থাকে তাহলে অদূর ভবিষ্যতে মির্জাফর বা মিরনদের এদের মসনদ পেতে অসুবিধা হতে পারে। গোলাম হোসেন, আব্দুল হোসেন এবং সাবদুল হোসেন, আপনি নবীনচন্দ্র সেনের পলাশী বা গিরিশ ঘোষের সিরাজদৌল্লা নাটকে এই চরিত্রগুলো পাবেন। যেমন গোলাম হোসেনকে উদ্দেশ্য করে সিরাজদৌল্লা বলছেন, গোলাম হোসেন তুমি গোলাম হোসেন প্রাণের ঝুঁকি নিয়ে আমার সঙ্গ দিও না। তখন তিনি কি বলছেন যে আমি আপনার জন্য আজকে যা কিছু সবই আপনার দান, সুতরাং আপনার জন্য আমি আত্মবলিদানও দিতে পারি। মানে অর্থলোভে সব লোক বিকিয়ে যায় না, এটা তার একটা দৃষ্টান্ত স্যার। এখান থেকে আমাদের এই শিক্ষাটা নিতে হবে স্যার। সিরাজদৌল্লার মায়েরা স্যার 3 বোন ছিলেন, এখানে আমরা 2 বোনের কবর পাচ্ছি। ইনি হচ্ছেন সিরাজদৌল্লার মা আমিনা বেগম, এবং তার পাশে রয়েছেন দেখুন মাসি ঘাসিদে বেগম, যার আমরা মতিঝিলটা দেখে আসলাম। মনে রাখতে হবে এই আমিনা মতিঝিল, এই আমিনা এবং ঘাসিদে বেগমকে সেকালে নদীতে নৌকা ভাসিয়ে দেওয়ার পর তলা ফুটো করে দেন, এবং জল ঢুকে গিয়ে সলিল সমাধি মানে জলে ডুবে ইনারা দুজন মারা গিয়েছিলেন। কথিত ইনারা মৃত্যুর সময় মির্জাফরের বড় ছেলে মিরনকে অভিশাপ দিয়েছিলেন যে মিরন তুই এত নিষ্ঠুর, আল্লাহ তোর বিচার করবে, তোর বিনা মেঘে বজ্রাঘাত হবে। তাই মিরন যখন রাজমহলে
তার আমবাগানের পরিচর্যা করছিলেন, তখন হঠাৎ করে বিনা মেঘে বজ্রাঘাত হয় এবং তিনি মারা যান। প্রকৃতপক্ষে ব্যাপারটা তা নয়। মিরনেরা, মির্জাফরেরা ইংরেজদের আসতে সহায়তা করলেও পরবর্তীকালে কিন্তু মিরন ইংরেজদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। তাই ইংরেজরা দেখলেন এ তো আমাদের পথের কাঁটা তৈরি হচ্ছে, সুতরাং তিনি আমবাগানে তাকে বোম দিয়ে মেরে দেওয়া হলো, দিয়ে রটিয়ে দেওয়া হলো, সে বিনা মেঘে বজ্রাঘাতে মারা গেছে। সেকালের মানুষের স্যার বোম সম্বন্ধে কোনো ধারণা ছিল না, তাহলে এটা জাস্ট একটা রটনা। তো এই কবরস্থান স্যার পাঁচিল বেষ্টিত, মহিলাদের বলেছে। লক্ষণীয়, ঘসিটির কবরটা কিন্তু মতিঝিলে হতে পারতো স্বামীর পাশে, কিন্তু হয়নি, কারণ এটা হচ্ছে সিরাজের বংশধরের বা আলীবর্দীর বংশধরের কবর। সিরাজকে হত্যার পর তার দেহটাকে টুকরো টুকরো করে কেটে সমগ্র নগর পরিক্রমণ করানোর পর তাকে এখানে সমাধিস্থ করা হয়েছিল। তার কারণ মানুষের মনে ভীতি সঞ্চার করা হয়েছিল যে অদূর ভবিষ্যতে যেন কেউ ইংরেজদের বা মির্জাফরদের বিরুদ্ধে যদি সোচ্চার হয় তাহলে তাদেরও এই পরিণতি হবে। তারপর তাকে এখানে সমাধিস্থ করা হয়েছে। যেহেতু আপনারা পরে এলেন, মজার ব্যাপার, ওইখান থেকে দাঁড়িয়ে দেখুন আলীবর্দীর সমাধি যখন হচ্ছে তখন সিরাজদৌল্লা জীবিত, তাই তার সমাধিটা তুলনামূলক বিচারে গর্জাস। তাহলে আলীবর্দী যেমন নবাব ছিলেন, অনুরূপভাবে সিরাজদৌল্লা নবাব ছিলেন, তাহলে এটাও হতে পারতো, কিন্তু এটা হয়নি, কারণ তখন আর কেউ নেই। পাওয়ার না থাকলে কি হয়, এটা তার একটা দৃষ্টান্ত। সিরাজদৌল্লার পাশে স্যার ইনি হচ্ছেন সিরাজদৌল্লার ভাই মির্জা মেহেদি। লক্ষণীয়, ইনার বুকে তক্তা চাপিয়ে, তক্তা মানে কাঠের তক্তা চাপিয়ে হাতির পা দিয়ে থেতলে মির্জাফরের বড় ছেলে মিরন প্রকাশ্য রাজপথে হত্যা করেছিলেন। এবং আমরা দেখুন স্যার, সিরাজদৌল্লার পদতলে ইনিকে আপনারা অনুমান করুন, ইনি হচ্ছেন বেগম লুৎফা। মনে রাখতে হবে, সিরাজদৌল্লার বিয়ে হয়েছিল ইরাজ খানের কন্যা ওমদাতুন্নেসার সঙ্গে। তার সঙ্গে বিভিন্ন কারণে বিবাহ বিচ্ছেদের পর তিনি তার বাড়ির জারিয়া মানে কৃতদাসী লুৎফাকে তার সহিষ্ণুতা দেখে স্ত্রী রূপে স্বীকার করেছিলেন, এবং এই লুৎফা কিন্তু শেষ পর্যন্ত এইখানে অতিবাহিত করেছিলেন। আর লুৎফার পাশে আছেন, ইনি হচ্ছেন মোহনলালের বোন আলেয়া। এই বাগানটিতে সিরাজদৌল্লা, আলীবর্দী খান সহ তাদের পরিবারের মোট 34 সদস্যের কবর রয়েছে।